এটা হলো CD34 আন্ডারস্ট্যান্ড এটা হলো কমপ্লিট ডেফিনিশন অফ পরীক্ষণের সময় ধরে তোমার স্যার ধরে যে স্টেম সেল কি হোয়াট ইজ স্টেম সেল এটাকে মাল্টিপটেন্ট বা প্লুরিপটেন্ট স্টেম সেল কেন বলা হলো মাল্টিপটেন্ট বা প্লুরিপটেন্ট স্টেম সেল এই জন্য বলা হলো যে আনকমিটেড অর্থাৎ ওই হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে আরবিসি হচ্ছে প্লাটিলেটস হচ্ছে ডাব্লিউবিসি হচ্ছে লিম্ফোসাইট হচ্ছে ইওসিনোফিল হচ্ছে ব্যাসোফিল হচ্ছে নিউট্রোফিল হচ্ছে অর্থাৎ তার প্যারেন্ট সেলটা হচ্ছে এখানে মানে একটা মাল্টি বা প্লুরিপটেন্ট মানে one cell has capability to produce different kind of cell এই সেলকে বলা হলো মাল্টিপটেন্ট বা প্লুরিপটেন্ট স্টেম সেল অর্থাৎ হেমাটোপয়েটিক স্টেম সেল হলো ওয়ান কাইন্ড অফ মাল্টিপটেন্ট এন্ড প্লুরিপ কারণ একটা সেল তৈরি হয় না হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে মানে যতগুলো ব্লাড সেল আছে সবগুলি তৈরি হয় এই জন্য এটাকে মাল্টিপটেন্ট বা প্লুরিপটেন্ট স্টেম সেল বলা হয় এখন এই হেমাটোপসিসটা কখন কোন এক্সেলারেশন হবে তার আমি একটা উদাহরণ দিচ্ছি সাধারণ ইনফেকশনের কারণে হেমাটোপসিস তোমার এক্সেলারেশন হয় তারপর হাই অল্টিটিউড মানুষ জন্ম প্লেনে ওঠে বা উপরে যায় অথবা ইভেন সাগরের নিচে যায় তখন কিন্তু এই হেমাটোপসিস স্টিমুলেটেড হয় অর্থাৎ ব্লাড সেলগুলো বেশি বেশি তৈরি হয় এটাকে টটিপটেন্ট কেন বলা হয় না কারণ এটা টটিপটেন্ট হলো ওই জিনিস যেটা থেকে বডির সব সেল তৈরি হয় ওই সেলগুলোকে বলে টটিপটেন্ট জাস্ট বোঝানো দিয়েছে এবার নেক্সট ওকে ডেভেলপমেন্টাল সাইড অফ which differentiate from blood cell and endothelial cell for generating a capillary system that means plexus. After the last trimester to whole fetal life, that called late primitive hematopoiesis is occurs mainly in the liver, but spleen, lymph node, thymus can also do it. At birth, shift to the bone marrow. Then we'll see after birth. After birth বলছে up to 5 months hepatic hematopoiesis that means liver থেকে blood cell তৈরি হয় after 5 months to whole adult life myeloid hematopoiesis under certain pathological condition the liver spleen lymph node may again assume their fetal function of hematopoiesis in birth the spleen also forms blood at birth all marrow is red but at the age of 20 years adult pattern is reached the red marrow now being confined flat bone pelvis sternum ribs vertebrae skull and upper end of the long bone তাহলে এখন পরীক্ষা আসে অনেক সময় describe the developmental site of hematopoiesis actual definition of hematopoiesis আসলে what are the developmental site of hematopoiesis অর্থাৎ কোন কোন সাইট থেকে ব্লাড সেল গুলো তৈরি হবে তা এই কোন কোন সাইট থেকে ব্লাড সেল গুলো তৈরি হবে এটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করছি একটা বলছি আফটার বার্থ একটা হচ্ছে বিফোর বার্থ এখন বিফোর বার্থে আমি বলছি যে তোমাদের বিফোর বার্থকে আমি দুটো ভাগে ভাগ করছি একটা হলো আর্লি ফিটাল লাইফ এটাকে বলছি আর্লি প্রিমিটিভ হেমাটোপয়েসিস আর হচ্ছে লাস্ট ট্রাইমেস্টার টু হোল ফিটাল লাইফ অর্থাৎ বিফোর বার্থ এটাকে বলছি লেট প্রিমিটিভ আর্লি প্রিমিটিভ হেমাটোপয়েসিস এখানে যে ব্লাড সেলগুলো তৈরি হলো মেসোডার্ম থেকে মেসোডার্মের ইউক স্যাক আছে সেই ইউক স্যাকের মেসোডার্মাল অরিজিন হলো আর্লি প্রিমিটিভ এই ইউক স্যাকের একটা এরিয়া আছে সেই এরিয়াকে বলা হয় এরিয়া স্পেসিফিক এরিয়া অফ দ্য ইউক স্যাক ইজ কল্ড এরিয়া অফ ভাস্কুলোসা দিস এরিয়া অফ ভাস্কুলোসা ইজ রিচড বাই মেসোডার্ম cell this mesodermal cell produce from all blood cell is called early primitive hematopoiesis এবং এখান থেকে এই তোমার এই মেসোডার্ম থেকে সেই সাথে কিন্তু এন্ডোথেলিয়াল সেলও তৈরি হবে কোন এন্ডোথেলিয়াল সেল ক্যাপিলারি অর্থাৎ টিস্যু যে স্মল যে ব্লাড ভেসেল গুলো আছে যেগুলোকে বলা হলো
কনজাংশন করে আর কি, কানেক্টিং, এক কথা বলতে কানেক্টিং ব্লাড ভেসেল ইন দ্য টিস্যু। দ্যাট মিনস আর্টারি ভেইনের মাঝে যেগুলো ক্যাপিলারি ব্রিজিং সৃষ্টি করে প্লেক্সাস, এইগুলো বলা হলো ক্যাপিলারি। সেই ক্যাপিলারি এন্ডোথেলামও কিন্তু এই মেসোডার্ম থেকে তৈরি হয়। তাহলে এখন তোমাকে যদি বলা হয় যে আর্লি প্রিমিটিভ হেমাটোপয়েসিস অথবা আপ টু 8 উইকস হাউ ব্লাড সেল ইজ ফাউন্ড, তার উত্তর হবে যে তোমার এরিয়া ইয়কসাকের যে এরিয়া অফ ভাস্কুলার যে মেসোডার্ম আছে, সেই মেসোডার্ম থেকে all blood cell at the same time endothelial cell of capillary plexus, এই দুইটা জিনিস তৈরি হয়। কিন্তু এখন বলছে at the same time heart and aorta start to form and this join up with capillary plexus and the erythrocyte start to circulate। বলছে সেই সময় কিন্তু এই মেসোডার্ম থেকে কিন্তু তোমার ইয়কসাক থেকে কিন্তু তোমার ওই হার্ট বা এওটা তৈরি হবে না, এওটা তৈরি আদার স্টিম সেল তৈরি হবে। সেখানের সাথে তোমার এই যে ব্লাড সেল গুলো এবং এই যে ক্যাপিলারি গুলো যুক্ত হবে, যুক্ত হয়ে তখন ব্লাড সেল গুলো সেখানে সার্কুলেশন করা শুরু করবে। সেই কথাটাই লেট ট্রাইমেস্টার দ্যাট মিন্স আফটার 8 উইকস থেকে হোল ফিটাল লাইফটা, এটাকে আমরা বলছি লেট প্রিমিটিভ। এখানে মেইনলি লিভার ইজ রেসপন্সিবল টু প্রডিউস or to genesis the all blood cells, but spleen lymph node thymus can do in small amount of blood cell, small amount of blood cell তোমার এই spleen lymph node তৈরি করে। এই আর ল্যাটারাল স্টেজ অফ দা এমব্রায়ো যে ল্যাটারাল স্টেজ আছে, সেই ল্যাটারাল স্টেজে এসে দ্যাট মিন্স এটাকে বলছে লাস্ট ট্রাইমেস্টার, তখন তোমার এই লিভার, তখন কিন্তু বোন মেরুর কোনো ফাংশন থাকে না। তার মানে বলতে পারি বিফোর বার্থ বোন মেরুর কোনো ফাংশন নেই। বিফোর বার্থে এটা আছে ইয়কসাক, এটা আছে লিভার। ইয়কসাক এবং লিভার থেকে তোমার অল ব্লাড সেল তৈরি হবে, জেনেসিস হবে। এখন মনে করি বাচ্চা হয়ে গেল, আফটার বার্থকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করছি। বিফোর বার্থকে আমরা দুটো ক্যাটাগরি ভাগ করছি, আপ টু 8 উইকস আর হলো লাস্ট ট্রাইমেস্টার। আর আফটার বার্থকে আমরা দুটো ক্যাটাগরি, তার হলো আপ টু 5 মান্থস আর আফটার 5 মান্থস। আপ টু 5 মান্থস তখন কিন্তু বোন মেরুর কোনো ফাংশন নাই, তখন কিন্তু এই লিভারই মেইনলি ব্লাড ফর্মেশন করে। 5 মান্থস এর পরে তারপরে তোমার তো একবার হোল অ্যাডাল্ট লাইফ, দ্যাটস বিফোর ডেথ, মরার আগ পর্যন্ত, তখন কিন্তু এই বোন মেরু তোমার ব্লাড ফর্মেশন। তবে সম বোন মেরু না, রেড বোন মেরু, রেড বোন মেরুকে বলেছে, এটাকে বলেছে মাইলয়েড হেমাটোপয়েসিস, অর্থাৎ লিভারের হেমাটোপয়েসিসকে বলে পরীক্ষা আসতে পারে হেপাটিক কন্ডিশনের সাথে হেপাটিক হেমাটোপয়েসিস কি, মাইলয়েড হেমাটোপয়েসিস কি, প্রিমিটিভ হেমাটোপয়েসিস কি, আর্লি প্রিমিটিভ লেট প্রিমিটিভ হেমাটোপয়েসিস কি, পরীক্ষা আসতে পারে। তো মাইলয়েড হেমাটোপয়েসিস আসলে ফর্মেশন অফ ব্লাড ফ্রম দা বোন মেরু ইজ কল্ড মাইলয়েড হেমাটোপয়েসিস। এখন স্যার যারা মিউট করেন তাদের একটু মিউট করে রাখতে বলেন। এটা হলো রেড, এটা হলো ইয়েলো। রেড বোন রশিদ একটু কিনে নেবেন না, ওটা প্রিন্ট দেওয়ার দরকার নেই, এটি একটু পরবর্তী দেখি ওই মোবাইল নাম্বার সহ মালিশে। আচ্ছা, এখন বলছি যে মাইলয়েড অর্থাৎ রেড বোন মেরু আর আছে ইয়েলো বোন মেরু। ইয়েলো বোন মেরু কি বলতে পারো তোমরা? হিস্টোলজি পড়ার কথা। ইয়েলো বোন মেরু টু টাইপস, রেড এন্ড ইয়েলো। কি বলো তো, কেন রেড নাম হলো, কেন বা ইয়েলো নাম হলো? এনিওয়ান অফ ইউ? স্যার ফ্যাট ডিপোজিট থাকে, সেটা হচ্ছে ইয়েলো বোন মেরু, আর যেটাতে স্যার গুড, ওকে বুঝতে পারছি। অর্থাৎ ফ্যাটের কালার কিন্তু অনেকটা ইউলিশ, দেখো তেলের সবই ফ্যাটের কালার ইউলিশ। এই জন্য মানুষ যত বয়স বাড়ে তখন ফ্যাট কিন্তু ডিপোজিশন হয়, দ্যাট মিন্স অ্যাডিপোজ টিস্যু। এই বোন মেরুতে অ্যাডিপোজ টিস্যু ডিপোজিট ওটা ইয়েলো কালার হয়ে যায়, তখন দিস হ্যাজ নো ক্যাপাবিলিটি টু প্রডিউস ব্লাড সেল। এই জন্য ওটাকে ইয়েলো বোন মেরু থেকে কোনো ব্লাড সেল তৈরি হয় না। যত মানে বিফোর মনে করো মানুষ ওই ইয়াং অবস্থা, দ্যাট মিন্স বেবি অবস্থা, সব বোন মেরুই কিন্তু সব বোন মেরু ওই তোমার ব্লাড সেল তৈরি করে, কারণ সব বোন মেরু তখন রেড থাকে। অল বোন মেরু ইন রেড ইন চাইল্ডহুড,
চাইল্ডহুডে সব বোন মেরু রেড থাকে, এই জন্য সব বোন মেরু থেকে ব্লাড তৈরি হবে। কিন্তু যখন বয়স বাড়তে 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 আমি সেই লিখছি মানে অ্যাবাউট 15 or 20 ইয়ার্স পার হওয়া যায়, তখন আর রেড বোন মেরু গুলো আর সব জায়গায় থাকে না, এটা কনফাইন্ড হয় ফ্ল্যাট বোনের ভিতর। ফ্ল্যাট বোন বডির কোথায় কোথায় পাওয়া যায়, যেমন উদাহরণ দিচ্ছি পেলভিস, স্টারনাম, রিবস, ভার্টিব্রেই, স্কাল এবং ওই তো লং বোনের আপারেন্ট, তার মানে যে ফিমার, হিউমেরাস, এগুলো যে আপার এন্ড আছে, এই আপার এন্ডের ভিতর এই রেড বোন মেরু গুলো মানে এখানে অ্যাডিপস টিস্যু জমা হয় না, ফ্যাট জমা হয় না, এই জন্য এই বোন মেরু গুলো রেডি থাকে। তখন এখানে হেমাটোপয়েটিক স্টেম সেল গুলো তখন এখানে কনফাইন্ড হয়ে যায়, হ্যাঁ, আফটার 15 ইয়ার্স। এখানে আমি লিখছি যে আফটার বার্থ, এরপরও মনে করো লিভার, স্প্লিন, লিম্ফ নোডের ফাংশন বন্ধ হয়ে গেল, বোন মেরু ফাংশন শুরু করলে, স্পেশালি রেড বোন মাইলয়েড হিমো, তারপরেও লিভার, স্প্লিন, বোন মেরু থেকে মনে করো ব্লাড সেল তৈরি হতে, মনে করো একজন বোন মেরু ক্যান্সার হয়েছে, তো বোন মেরু ক্যান্সার হয়েছে, তখন তার বোন মেরু আর ব্লাড সেল তৈরি করতে পারবে না, তখন কি হবে, তখন আবার ওই লিভার, স্প্লিন, লিম্ফ নোড এগেইন টু প্রডিউস ব্লাড সেল। আর বার্ডের ক্ষেত্রে আমি বলছি যে বোন মেরুর সাথে স্প্লিনও কিন্তু ব্লাড সেল তৈরি করে অ্যারাউন্ড দ্য লাইফ। আন্ডারস্ট্যান্ড? ইম্পর্টেন্ট। স্যার মানুষের ক্ষেত্রেও কি স্যার 5 মাস পর্যন্ত, জন্মের 5 মাস পর্যন্ত লিভার থেকে তৈরি হয়? জন্মের 5 মাস পর্যন্ত তো হেপাটিক মানে লিভারই চালা মোস্ট অফ দ্য অ্যানিমাল। আগে পড়ছিলাম আমরা 20 বছর পর্যন্ত। 20 বছর পর্যন্ত না, 20 বছর পর্যন্ত তোমার হতেই পারে না, একমাত্র ওইসবকে ওই যে লেখছি সার্টেন প্যাথোলজিক্যাল কন্ডিশন, সার্টেন প্যাথোলজিক্যাল কন্ডিশনে লিভার, স্প্লিন, লিম্ফ নোড তোমার ব্লাড সেল তৈরি করতে পারে, সেটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, নট ফিজিওলজিক্যাল কন্ডিশন। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ফিজিওলজিক্যাল কন্ডিশনে লিভার খুবই আর্লি স্টেজ অফ লাইফ, দ্যাট মিন্স বেবি, একবারে 2-3-4 মাস লিভার পারে, এরপর আর পারে না, এরপর না ওটা করা নাই, কোনটা না না এগুলো করা নাই, এগুলো এভাবে লিখবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ওরা করে দিয়েছে, আমার এখন হ্যাঁ হ্যাঁ যা আছে ওইভাবে লেখো। সরি, তো আমি বলতেছিলাম যে তোমার লিভার তখনই পারবে যখন তোমার ওই প্যাথোলজিক কন্ডিশন হবে, যেটা পাইছো সেই রেফারেন্স যদি থাকে তাহলে আমাকে দেখাইতে পারো, ঠিক আছে? আচ্ছা, এই যে হিউম্যান ফিটাসের এখানে যে ইয়ক সাইকেল তোমার দেখানো হয়েছে যে অ্যাবাউট 5 উইকস অফ জেস্টেশন, যেটা বললাম যে ইয়ক সাইকেল ব্লাড সেল অর্থাৎ আর্লি প্রিমিটিভ, হ্যাঁ, যে দেখো এই যে স্কয়ার এই যে এখন বলছি হেমাটোপয়েটিক স্টেম সেল কি জিনিস। এখন বলছি রিয়ার, মাল্টিপটেন্ট ও প্লুরিপটেন্ট, দ্যাট মিন্স প্যারেন্ট সেল usually present in the bone marrow, expressing the antigen CD34, এটা হলো হেমাটোপয়েটিক স্টেম সেলের ক্যারেক্টারস, যেটা মাল্টিপটেন্ট হবে, পাওয়া যাবে বোন মেরুতে, তার একটা অ্যান্টিজেন থাকবে সেটা CD34, এবং এটাকে বলা হয় প্যারেন্টাল সেল, এবং এই CD34 সেল এসেনশিয়াল সেল টাইপ ফর বোন মেরু ট্রান্সপ্লান্টেশন। যদি কারো বোন মেরু মনে করে কারো বোন মেরু ক্যান্সার হচ্ছে, বোন মেরু ট্রান্সপ্লান্টেশন করতে হবে, তখন এই আসলে CD34 সেলটাকেই ট্রান্সপ্লান্ট করা হয়, কারণ এই CD34 সেলই তোমাকে নির্ধারণ করবে তোমার যে হেমাটোপয়েটিক সেলকে স্টিমুলেটেড করবে ওই ব্লাড ফর্মেশনের জন্য। এবং আদার সেল দ্যাট মিন CD34 ইউনিট ফর মার্কার ফর, মানে এখানে বলছে যে CD34 খালি ব্লাড সেল, CD34 অনলি for marker of hematopoietic blood cell, that means marker for endothelial cell. আমি আগে তোমাদের বলছি যে এন্ডোথেলিয়াল সেল যে ক্যাপিলারি প্লেক্সাসের যে এন্ডোথেলিয়াল সেল লাইনিং আছে, এই সেল লাইনিংটাও কিন্তু ক্যাপিলারি, নট, মনে রাখতে হবে, নট ভেইন, নট আর্টারি, অনলি ক্যাপিলারি endothelial cell are produced from the hematopoietic stem cell in the bone marrow by the action
by the stimulus of CD34, that means marker. এটাকে বলে মার্কার। মার্কার মানে যেগুলো ওই তোমার স্টিমুলেশন করে, কোন সেল তৈরি হবে স্টিমুলেশনটাকে মার্কার বলে। আচ্ছা, তারপর হচ্ছে এই সেল ক্যাপেবল টু অফ প্রোডিউসিং আইদার মাইলয়েড lymphoid cell that are known as a common myeloid progenitor or common lymphoid progenitor cell. এই হেমাটোপয়েটিক স্টেম সেলের ক্যাপাসিটি আছে দুই ধরনের সেল তৈরি করার। প্রথমে at first একটা বলছিল কমন মাইলয়েড প্রোজেনিটর, এর সংক্ষেপ বলে অ্যাব্রিভিয়েশন হলো সিএমপি, কমন মাইলয়েড প্রোজেনিটর। আরেকটা বলা হয়েছে সিএলপি, কমন লিম্ফয়েড প্রোজেনিটর। অর্থাৎ হেমাটোপয়েটিক স্টেম সেল ফার্স্ট capable to produce either CMP and CLP। কাজে লাগবে, মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে। এই যে আমি এখানে দিয়েছি এই যে এইচসি থেকে প্রথমে তোমার ডিফারেন্সিয়েশন হয়ে দুটো সেল হলো, একটা হলো যে এই যে সিএমপি সিএলপি। সিএমপি থেকে তৈরি হলো গ্রানুলোসাইট, ইরাইথ্রোসাইট, থ্রম্বোসাইট, আর সিএলপি থেকে তোমার হলো লিম্ফোসাইট। কি আন্ডারস্ট্যান্ড? জি স্যার। হ্যাঁ, তবে একটা কথা মনে রাখতে হবে, যেটা তোমার রেড মার্কিং দিয়ে আমি তোমার নিচে লিখে দিছি, যে ইমিউন সিস্টেম দেখো লিখছি দ্যাট সেল অফ দ্য ইমিউন সিস্টেম আন্ডারগো ফার্দার proliferation differentiation in the periphery, especially in secondary lymphoid tissue during immune response. The purpose of hematopathy is to generate cells which are capable of responding to pathogen. কি বুঝতে পারছো এটা? আমি বলছি যে হেমাটোপথি মানে এইচএসসি থেকে সিএমপি এবং সিএলপি তৈরি হবে সর্বাবস্থায়। এইচএসসি কোথায় থাকে খেয়াল রাখতে হবে, কোথায় থাকে? এইচএসসি কোথায় থাকে? বোন মেরু থাকে, রেড বোন মেরুতে। এইচএস থাকে রেড বোন মেরুতে। এখন বলছি যে সেকেন্ডারি লিম্ফোয়েড টিস্যু না একটা বলছি আমি, এটা বলছি যে এই যে সবগুলোই কিন্তু বোন মেরু থেকে হবে, মানে স্টেম সেল গুলো থেকেই সব তৈরি হবে, কিন্তু ইমিউন রেসপন্স যে সেলগুলো বডির ডিফেন্স মেকানিজমের সাথে সম্পর্ক যুক্ত, তার ভিতর স্পেশালি লিম্ফোসাইট, মনে রাখতে হবে লিম্ফোসাইট কিন্তু একবার ডিফারেন্সিয়েশন হওয়ার পরে, মানে তোমার বোন মেরু থেকে ডিফারেন্সিয়েশন এবং মাল্টিপ্লিকেশন হওয়ার পরে তারপর যে সে সার্কুলেশনে চলে আসলো, এটাকে বলছি পেরিফেরি। সার্কুলেশনে আসার পরে সে কিন্তু আর ওই এইচসি থেকে কিন্তু আর ওই লিম্ফোসাইট তৈরি হবে না। সেই লিম্ফোসাইট তৈরি হইতে কোনো আমার বডিতে ভাইরাস ব্যাকটেরিয়া ধরলো ঢুকলো, এখন আমার মনে করো যে করোনা ভাইরাস ঢুকছে, আমার বডি ডিফেন্স দিতে হবে, ইমিউনিটি তৈরি করতে হবে, অ্যান্টিবডি তৈরি করতে হবে, তখন কিন্তু আর এই সেলে যাবে না। এই পেরিফেরি অর্থাৎ আমার সার্কুলেটরি সিস্টেমে যে লিম্ফ আছে, এবং আমরা বলি লিম্ফেটিক অর্গান অর্থাৎ লিভার, স্প্লিন, থাইমাস, এইগুলোতে যে লিম্ফোসাইট আছে সেই লিম্ফোসাইটই এখন ডিফারেন্সিয়েশন হবে, নট এইচএসসি ইন দা বোন মেরু। ক্যান আন্ডারস্ট্যান্ড? স্যার আরেকবার একটু যদি বলতেন। আমি বলতে চাচ্ছি যে এইচএসসি থেকে অর্থাৎ হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে সিএমপি এবং সিএলপি হবে, সিএমপি থেকে গ্রানুলোসাইট, ইরাইথ্রোসাইট, গ্রানুলোসাইট মানে বুঝতে পারছো তো? গ্রানুলোসাইট হলো যেগুলো গ্রানুল আছে, অর্থাৎ ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, এগুলো বলে গ্রানুলোসাইট। মনোসাইট এন্ড মোনোসাইট, আর লিম্ফোসাইট আলাদা ভাগ অফ ডব্লিউবিসি। তাই আমি বলছি লিম্ফোসাইট সিএলপি থেকে শুধু লিম্ফোসাইট তৈরি হবে। এখন বলছি এই সিএলপিটা হলো এইচএসসি থেকে, কিন্তু আমার বডিতে যখন কোনো ইনফেকশন হবে, অর্থাৎ আমার বডিতে ভাইরাস ব্যাকটেরিয়া ধরবে বা কোনো ব্যাকটেরিয়া কোনো প্যারাসাইট ঢুকবে, তখন বডিকে ডিফেন্স দিতে হবে। ডিফেন্স দেওয়ার জন্য যে লিম্ফোসাইট তৈরি হবে, সেই লিম্ফোসাইট তৈরি হইতে আর এইচএসসি লাগবে না। সেই লিম্ফোসাইট তৈরি হবে আমাদের বডিতে অর্থাৎ পেরিফেরিতে, অর্থাৎ যে টিস্যু আছে অর্থাৎ লিভার, স্প্লিন, থাইমাস,
even blood circulatory system also এই যা থেকে যে লিম্ফোসাইট আছে সেই লিম্ফোসাইট থেকে লিম্ফোসাইট তৈরি হবে টু ডিফেন্স অফ বডি ফ্রম ব্যাকটেরিয়া ভাইরাস অর্থাৎ আরো লিম্ফোসাইট তৈরি হবে লিম্ফোসাইট থেকে তৈরি হবে স্যার ইনক্রিজিং যে নাম্বার আরো হিউজ অ্যামাউন্ট যে লিম্ফোসাইট মনে করেন বডিতে এখন ব্যাকটেরিয়া ঢুকলো তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে সেই অ্যান্টিবডি তৈরি করতে গেলে লিম্ফোসাইট লাগবে সেই লিম্ফোসাইট কোথা থেকে তৈরি হবে নট this lymphocyte not produced from the HSC this lymphocyte is produced from the periphery of the body that means from the lymphatic organ এই জন্য আমরা অনেক সময় বলি যে লিম্ফোসাইট কোথা থেকে তৈরি আমরা বলি লিম্ফেটিক আসলে কিন্তু লিম্ফেটিক অর্গান থেকে তৈরি হয় না লিম্ফেটিক অর্গান হলে ডিপোজিটরি অফ দা লিম্ফোসাইট তা লিম্ফ নোড স্প্লিন থাইমাস যেগুলো আছে এগুলো রিপোজিটরি মানে এখানে সব স্টোরেজ থাকে যখন আমাদের কোনো ব্যাকটেরিয়া ভাইরাস ঢোকে তখন এই লিম্ফোসাইট গুলো ডিফারেন্সিয়েশনের মাল্টিপ্লিকেশন হয়ে আরো ইনক্রিজ দেয়ার নাম্বার প্রোডিউস এ লট অফ লিম্ফোসাইট এগেইনস্ট দা ব্যাকটেরিয়ান ভাইরাস আর অ্যান ইনভেডর ক্যান আন্ডারস্ট্যান্ড এটা হলো ইমিউন সিস্টেমের শুধু লিম্ফোসাইটের ক্ষেত্রে বলা হয়েছে বাকি যে গ্রানুলোসাইট এরিথ্রোসাইট থ্রম্বোসাইট আছে এগুলো কিন্তু সবসময় এইচএসসি থেকে তৈরি হবে ফ্রম দা বোন ম্যারো অলওয়েজ অল টাইম এই জন্য বলেছে সেন্ট্রাল লিম্ফোয়েড টিস্যু এগুলোকে বলা হয় আচ্ছা ওকে এখন এইচএসসি মানে হেমাটোপয়েটিক স্টেম ইজ অলসো প্রেজেন্ট ইন cord blood and adult peripheral blood after treatment with mobilizing cytokine এখন বলছি যে এই এইচএসসি তোমার ওই যে CD34 যে বলছি না CD34 সাইটোকাইন এক ধরনের মনে করো আমরা ওই সাইটোকাইনের দ্বারাও কিন্তু এইচএসসি স্টিমুলেটেড হতে পারে তখন পেরিফেরাল ব্লাড মানে সাইটোকাইন ট্রিটমেন্ট করলে তখন এইচএসসি থেকেও ব্লাড তৈরি হতে পারে এরপর এসে আর ফাউন্ড ইন টু লোকেশন এই এইচএসসি দুই জায়গায় পাওয়া যায় এন্ডোস্টিয়াল নিস আর হলো ভাস্কুলার নিস এন্ডোস্টিয়াল নিস কি এন্ডোস্টিয়াম দ্য বাউন্ডারি বিটুইন সলিড বোন এন্ড ম্যারো অর্থাৎ একটা সলিড বোনের এই যে ম্যারো আছে আর এই যে সলিড যে স্ট্রাকচার আছে এর মাঝে যে লাইনিং আছে এই লাইন হলো এন্ডোস্টিয়াল নিস এই এখানেই তোমার ওই হেমাটোপয়েটিক স্টেম সেলগুলো পাওয়া যায় এবং যেখানে অস্টিওব্লাস্ট আছে আর ভাস্কুলার নিস হলো পেরিভাস্কুলার রিজন অ্যারাউন্ড ভাস্কুলার সাইনোসয়েড লার্জ ব্লাড ভেসেল আচ্ছা তাহলে আমরা বলতে পারি এইচএসসি কে দুই জায়গায় পাওয়া যায় বোন মেরু দুই জায়গায় পাওয়া যায় এটা হলো এন্ডোস্টিয়াল নিস আর হলো ভাস্কুলার নিস এন্ডোস্টিয়াল নিস হলো যেটা তোমার ওই বোনের সলিড মাস আর ম্যারোর মাঝে যে লাইনিং থাকবে এটা হলো এন্ডোস্টিয়াল নিস আমি পরে বোঝাচ্ছি স্ট্রাকচার দিয়ে আর ভাস্কুলার নিস হলো তোমার এই বোনের ভিতরেই মনে করো ব্লাড ভেসেল গুলো ব্লাড সাইনোসয়েড যেগুলো সাইনোস এখানে ব্লাড ভেসেল গুলো ঢুকছে সেই এন্ডোথেলিয়াল লাইন সেখানে কিন্তু এন্ডোথেলিয়াল এই এইচএসসি পাওয়া যায় এই যে আমি ছবিতে বোঝাইছি এই দেখো যে এন্ডোস্টিয়াল নিস আর ভাস্কুলার নিস এই যে এন্ডোস্টিয়াল নিচে যে অস্টিওব্লাস্ট এই যে এগুলো হলো অস্টিওব্লাস্ট সেল বুঝো তো বোন মেরুতে কি কি সেল পাওয়া যায় বলতে পারবা অস্টিওব্লাস্ট আর আসলে অস্টিওক্লাস্ট স্যার অস্টিওক্লাস্ট অস্টিওসাইট বলো স্যার অস্টিওব্লাস্ট অস্টিওক্লাস্ট আর হচ্ছে অস্টিওসাইট হ্যাঁ অস্টিওসাইট অস্টিওব্লাস্ট থেকে অস্টিওসাইট হয় ম্যাসুর সেলটাই হলো অস্টিওসাইট আর কি মানে সেই অস্টিওসাইটটি অরিজিনেটেড ফ্রম দা অস্টিওব্লাস্ট তা বোন মেরুতে দুই ধরনের সেল মূলত অ্যাটালিস্টোমাল সেল আছে যেগুলো যে কানেক্টিং সেল আর কি হ্যাঁ কানেক্টিং সেল তো এই অস্টিওব্লাস্ট সেলগুলো আর এই যে এন্ডোস্টিয়াম এই যে তোমার ছবি যে এন্ডোস্টিয়াম এই যে লাইনিং এই যে হলো তোমার এন্ডোস্টিয়াল নিস এই যে দেখো এইচএসসি এই যে লাইনিং এর সাথে অস্টিওব্লাস্ট সেলের সাথে লাগিয়ে আছে এই যে আর একটা হলো যে তোমার ভাস্কুলার নিস ভাস্কুলার মানে যেখানে ব্লাড ভেসেল গুলো বোন মেরুর ভিতর ঢোকার পরে ওখানে যে ব্রিজিং সিস্টেম ওই ব্রিজিং গুলো ভাস্কুলার নিস ব্লাড ভেসেল হ্যাঁ বোন মেরুর ভেতরেই ব্লাড ভেসেল এই যে এইগুলো তোমার এখন স্টিম সেল একটা হলো রিনিউয়াল মানে তো আমরা বুঝি রিনিউ হয় যে
Please, since mature leukocyte and HSC must be able to proliferate at the least over the lifetime of the individual. এখানে বলা হয়েছে যে আচ্ছা তোমার স্টেম সেলগুলো যে এই মানে একটা যে মনে করো ম্যাসেল লিউকোসাইট সেলগুলো মনে করো মরে গেল, পরীক্ষা করে প্রমাণ করে মানে দেখা গেছে যে লিউকোসাইট গুলো মরে গেল, তখন এই হেমাটোপোয়েটিস মাস্ট এবল টু proliferate at least over the lifetime of the individual, মানে বলছে যে তাদের এই কোন ইন্ডিভিজুয়ালের পুরো জীবনে মানে লিউকোসাইট proliferation হইতে পারে। তার কারণ কি? কারণ দেখো আমাদের বডিতে যখন আগে আমি বলছি কোন ইনফেকশন হয় তখন কি হয়, আমাদের বডি অ্যান্টিবডি তৈরি করতে হয়, ইমিউন সিস্টেম রেসপন্স হয়। ইমিউন সিস্টেম রেসপন্স হইতে গেলে আমাদের কি ইমিউন সেল কোনগুলো? লিউকোসাইট সেল। লিউকোসাইট সেলগুলোকে বলা যায় ইমিউন সেল। তা ইমিউন সেলগুলো বডির তো যে কোনো সময় আজীবন লাইফ টাইম দিয়ে তোমার মনে করো কি হইতে পারে, ইনফেকশন হইতে পারে, আজীবনই এই সেলগুলো proliferation হইতে পারে। যেটা মনে করো আরবিসি বা ওদের ক্ষেত্রে কিন্তু এত হবে না, আস্তে আস্তে দেখবে যে আরবিসি পরিমাণ কমে যায়, যত বয়স বাড়ে তত কমতে থাকে, প্লাটিলেট অলসো কমতে থাকে। কিন্তু লিউকোসাইট তোমাকে যখন ইনফেকশন হবে তখন হবে সারা জীবনই। বলছে দিস proliferation must be asymmetric to generate the progenitor cell which has more limited differentiation capacity and repels the stem cell. So this proliferation asymmetry মানে to generate progenitor cell which has অর্থাৎ সিএমপি এবং সিএলপি which has more limited differentiation capacity and repels the stem cell, মানে এগুলা কিন্তু এমন না যে মানে এই যে প্রোজেনিটর সেল, তোমাদের প্রোজেনিটর সেল আমি বলছি সিএমপি অর্থাৎ কমন মাইলয়েড প্রোজেনিটর সেল, আর বলছি কমন লিম্ফয়েড সিএলপি কমন লিম্ফয়েড প্রোজেনিটর সেল। এগুলো হচ্ছে অ্যাসিমেট্রিক, মানে খুব সামঞ্জস্যপূর্ণ ভাবে মানে সংগতিপূর্ণ, মানে হ্যাজ মোর লিমিটেড ডিফারেন্সিয়েশন ক্যাপাসিটি এন্ড রিপ্লেস দ্য, মানে এগুলা এটা বলা হয়েছে যে এই স্টেম সেলগুলো যে রিনিউয়াল, মনে করো স্টেম সেলগুলো রিনিউ হইতে পারে, সেই রিনিউটাও কিন্তু লিমিটেড, এমন না যে সবসময় রিনিউ হচ্ছে তা না, অর্থাৎ যখন প্রয়োজন তখনই সে রিনিউ হবে, সেই কথাটা বলা হয়েছে যে এই সিএমপি বলো আর সিএলপি বলো অর্থাৎ প্রোজেনিটর সেলগুলো এই ডিফারেন্সিয়েশন ক্যাপাসিটি লিমিটেড। কেন লিমিটেড? যখন স্টেম সেল প্রয়োজন হবে, মানে বডির প্রয়োজন হবে তখনই তৈরি হবে স্টেম সেল, রিপ্লেস হবে। এবং সিএমপি আর ট্রানজিয়েন্ট অ্যাম্পলিফাইং সেল and proliferate prior to further differentiation before they become granulocyte and whatever. This limited proliferation increasing cell number. এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে বিশেষ করে তোমার এই যে ট্রানজিয়েন্ট ট্রানজিয়েন্ট মানে বলছো মানে অল্প সময়ের জন্য, prior to further differentiation before they become especially granulocyte, আমি বলছি granulocyte মানে তোমাকে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, এই সেলগুলো বলা হয়েছে যে খুব লিমিটেড, এগুলো নাম্বার বাড়ে, মানে যখন কোন অর্গানিজম ঢুকলো তখন এগুলো নাম্বার কিন্তু সেল নাম্বার বাড়ে, নট মনে করো ওই স্টেম সেলগুলো proliferation হচ্ছে তখন এই সেলগুলোই ডিফারেন্সিয়েশন এন্ড proliferation হচ্ছে, নট ওই সিএমপি এবং সিএলপি। তোমাদের আগে বলছি যে আমাদের ইনফেকশন এগুলো পেরিফেরি, মানে ওই বোনমুরু থেকে এই স্টেম সেল নট রেসপন্সিবল টু প্রডিউস গ্রানুলোসাইট অর ইমিউন সেল, এগুলো বডির ইনফেকশন পর নির্ভর করে সেলের সংখ্যা বাড়ে, ইনক্রিজিং সেল নাম্বার। এই যে এখানে তোমাকে আমি বলছি যে হেমাটোপয়েটিক স্টেম সেল কিভাবে এই যে তোমার প্রথম করে যে এসি থেকে সিএমপি হলো, কমন মাইলয়েড প্রোজেনিটর সেল অথবা সিএলপি যাই হোক না কেন, এখন এই এসি কিন্তু proliferation হচ্ছে না, সিএমপি proliferation হচ্ছে। সিএমপি proliferation হতে এখন কতগুলো সেল তৈরি হয়েছে, এসি কিন্তু proliferation হয় না, সেই কথাটা বলা হয়েছে এসি নট ইনভলভ টু proliferate many cell বাট সিএমপি মানে এই যে কমন মাইলয়েড প্রোজেনিটর বা কমন লিম্ফয়েড প্রোজেনিটর সেল, এইটা তখন proliferation হচ্ছে, একটা থেকে দুইটাতে চারটে থেকে এরকম বাড়তে থাকবে, নট এইচএসসি।
যে বোন মেরু। এখন স্টিম সেল কি, তাহলে পরীক্ষা আসতে পারে হোয়াট ইজ স্টিম সেল, বা রাইট এ শর্ট নোট অন স্টিম সেল, বা হোয়াট আর দ্য লোকেশন অফ স্টিম সেল, বা হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্টিম সেল, আসতেই পারে। এটা হচ্ছে বোন মেরু। And the bone marrow is the effective, highly associated tissue containing a range of cell. এবং some of which hematopoietic cell from blood cell, other stimuli provide a support function for the hematopoietic cell, providing the specialized environment needed for hematopoiesis to occur, and yet other cell, osteoblast and osteoclast, are concerned with producing the bone itself. এখন বলা হয়েছে যে বোন মেরু যেটা তোমার খুব স্পেশালাইজড টিস্যু। কেন? এই নিজের কারণের নির্মূল লিখতে যে কারণগুলো বলছে, এই কারণগুলো বা ক্যারেক্টারিস্টিক ফিচার বা ক্যারেক্টারিস্টিক পয়েন্ট বা এই প্রপার্টিজ এর কারণে বোন মেরু স্পেশালাইজড টিস্যু ফর ব্লাড সেল ফর্মেশন। সেই কারণগুলো কি? এটা ভিতর হেমাটোপয়েটিক সেল আছে এক নাম্বার বোন মেরুর ভিতর। দুই নম্বর এর ভিতর স্টোমাল সেল আছে। স্টোমাল সেল আমি আগে বলছিলাম তোমাদের, সেটা বলতে পারি আমরা কানেক্টিং সেল, কানেক্টিং সেল বলতে পারি আমরা, বা সাপোর্টিং সেল আমরা বলতে পারি। প্রোভাইডিং স্পেশাল এনভায়রনমেন্ট নিডেড ফর। এখন এটার কাজটা কি, সাপোর্টিং কি বা কানেকশনটা কি? অর্থাৎ এই হেমাটোপয়েটিক স্টেম সেলকে নিউট্রিয়েন্ট বা তার বেঁচে থাকার জন্য যে এনভায়রনমেন্ট দরকার, সেই এনভায়রনমেন্ট সাপ্লাই প্রোভাইডেড বাই দা স্টোমাল সেল। এটা কি আরেকটা ক্যারেক্টারিস্টিক ফিচার হলো যে এর ভিতর অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্ট। অস্টিওব্লাস্ট মানে যে সেল থেকে অস্টিওসাইট তৈরি হয়, আর অস্টিওক্লাস্ট সেল হলো যেটা অস্টিওসাইটকে, অর্থাৎ অস্টিওসাইট গুলো মারা গেলে সেগুলোকে এটাকে বলা হলো ম্যাক্রোফেজ বা ফ্যাগোসাইটিক সেল। অস্টিওক্লাস্ট অনেক সময় বলে ফ্যাগোসাইটিক সেল। এবং সো এই যে আমি তো তোমাদের বলছি যে হেমাটোপয়েটিক স্টেম সেল যে রিনিউয়াল, এই রিনিউয়ালের কারণে হলো এই যে ক্যারেক্টারিস্টিক ফিচার আছে। একটা হলো যে অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্ট যে ক্যারেক্টার, এটা একটা যে ক্যারেক্টারের কারণে এটা হলো ব্যালেন্সিং ক্যারেক্টার। অর্থাৎ যে পরিমাণ সেল বোনের ভিতর বোন যে পরিমাণ অস্টিওসাইট তৈরি করে, সেই পরিমাণ ওই মরে যাওয়া অস্টিওসাইটকে এনকাপ করে অস্টিওক্লাস্ট। এই যে ব্যালেন্স, এই যে বোনের যে ব্যালেন্স, সেল প্রোডাকশন এবং সেল আমরা বলতে পারি এক্সপাল মানে এক্সপেল, বা সেলকে মনে করো এনকাপ, বা সেলকে মনে করো এটাকে বলতে পারো ডিস্ট্রয়, মানে প্রোডাকশন এবং ডিস্ট্রয়। এই প্রোডাকশন করে অস্টিওব্লাস্ট আর ডিস্ট্রয় করে অস্টিওক্লাস্ট এবং সম পরিমাণ। এই ব্যালেন্সিং অ্যাকশন the main factor for hematopoietic cell renewal capacity. এখানে যে তোমার ডেম বোনের একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, এই যে দেখো এখানে তো বুঝতে পারবো কোনগুলো লং বোন কোনগুলো ফ্ল্যাট বোন। আমি তো বলছি যে ফ্ল্যাট বোন থেকে তোমাদের আমাদের সব অ্যানিমেলেরই ব্লাড সেলগুলো তৈরি হয় কোথা থেকে? ফ্ল্যাট বোন। কারণ রেড বোন গুলো কোথায় পাওয়া যায়? ফ্ল্যাট বোনে পাওয়া যায়, লং বোনে পাওয়া যায় যখন অ্যাডাল্ট হয়ে যায়। এখানে যে ব্লাঞ্চিং, এই যে ব্লাঞ্চিং ডিগ্রেডেশন অস্টিওক্লাস্ট এন্ড প্রোডাকশন হয়, এই যে তোমার এইচএসসি যে মানে রিনিউয়াল যে ক্যাপাসিটি, এই রিনিউয়াল ক্যাপাসিটি ডিপেন্ড অন ডিগ্রেডেশন এন্ড প্রোডাকশন অফ অস্টিওক্লাস্ট এন্ড অস্টিওব্লাস্ট রেসপেক্টিভলি। অ্যাক্টিভেটেড সাইটোকাইন, এবং এই বোন মেরুর ভিতর সাইটোকাইন একদম গ্রোথ ফ্যাক্টর বা প্রমোটিং ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো তোমার ব্লাড সেলগুলো তৈরিতে স্টিমুলেট করে। আর কি বলছে অস্টিওপোরোসিস ডিউ টু লো লেভেল। ইম্পর্টেন্ট তোমাদের মনে রাখতে হবে যে অস্টিওপোরোসিস কি জিনিস। অস্টিওপোরোসিস হলো বোনের ক্ষয় হয়ে যাওয়া, বোনের ছিদ্র হয়ে যাওয়া, পোরিং অফ দ্য বোন, ডিহিং অফ দ্য বোন ইজ কল্ড অস্টিওপোরোসিস। এটা কেন হয়? এটা হয় যে যখন ইস্ট্রোজেন লেভেল কমে যায়, আবার এটা বাড়ে যাইতে পারে যখন তোমার ইন্টারলুকিন 6, এই যে তোমার আগে বলছি সাইটোকাইন বা ইন্টারলুকিন 6, এটার প্রোডাকশন যখন বেড়ে যায় তখন তোমার অস্টিওপোরোসিস হইতে পারে। এই জন্য দেখা যায় যে যারা ফিমেলের যখন বয়স বাড়ে, মহিলাদের যখন বা ফিমেল অ্যানিমেলের যখন বয়স বাড়ে তার ইস্ট্রোজেন লেভেল কমে যায়, আর ইস্ট্রোজেন লেভেল কমে গেলে এই জন্য দেখবো মহিলাদের বিষ ব্যথা বেশি।
তোমরা যদি তো আমাদের মা চাচি এদেরকে দেখি বা যারা বয়স্ক এজড সেসব মহিলা দেখবা যে যত বয়স বাড়ে মহিলাদের বীজ ব্যথা তত বেশি, মানে রিলেটিভলি কম্পারেটিভলি এই তোমার পেইন বা ওই যে এটাকে বলতে আমরা বল অস্টিওপোরোসিস অথবা অ্যাথেরোস্ক্লেরোসিস যাই বলো না কেন, এই যে হাড়ের যে বোন সমস্যাগুলো বীজ ব্যথা এটা তোমার ফিমেলে বেশি হয়, মেলে কম হয় ডিউ টু লো লেভেল অফ ইস্ট্রোজেন। বাট আরেকটা হতে পারে মায়োলোমা, অর্থাৎ মায়োলোমা ওয়ান কাইন্ড অফ ক্যান্সার, ওয়ান কাইন্ড অফ টিউমার, যেটা তোমার যে ইন্টারলুকিন 6 এর অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার কারণেও তোমার হতে পারে। গ্রোথ এন্ড ডিফারেন্সিয়েশন, এখন বলেছি এই যে তোমার এইচএসসি গ্রোথ এন্ড ডিফারেন্সিয়েশন, কিভাবে এইচএসসি গ্রোথ এন্ড ডিফারেন্সিয়েশন হয়। দেখো ইন বোথ কেসেস সিএমপি অ্যান্ড অর্থাৎ কমন myeloid presenter and common lymphoid added growth factor and cytokine are needed to drive both proliferation, অর্থাৎ এই সিএমপি এবং সিএলপি গ্রোথ এবং ডিফারেন্সিয়েশন হওয়ার জন্য দুটো জিনিস লাগবে, একটা হলো গ্রোথ প্রমোটিং ফ্যাক্টরস, একটা হলো সাইটোকাইনস, লাগবে। এখন বলা হয়েছে যে দেখো কি কি গ্রোথ প্রমোটার বা সাইটোকাইনস আমাদের বডিতে আছে যেগুলো এই ব্লাড সেল সিএমপি এবং সিএলপি তৈরিতে হেল্প করে বা স্টিমুলেশন করে। আমি বলছি যে দ্য গ্রানুলোসাইট বা মোনোসাইট কলোনি স্টিমুলেশন ফ্যাক্টর জিএম সিএসপি, গ্রানুলোসাইট আর মোনোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর আসলে ইরাইথোপয়েটিন। Others with mass border activities on interleukin 3 which will stimulate growth of most of the hematopoietic cell types. তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোন কোন গ্রোথ প্রমোটার্স অথবা কোন কোন তোমার গ্রোথ ফ্যাক্টরস or cytokines are needed to genesis blood cells. তাহলে উত্তরগুলো হলো GM-CSF, that means granulocyte and monocyte colony stimulating factor, erythropoietin stimulating erythropoietin, interleukin 3 এবং আরো আছে interleukin 12 আছে, interleukin 6 তো বললামই এটা মেজর তোমার ফ্যাক্টরস স্টিমুলেট ব্লাড সেল। আচ্ছা, এরপর আছে ইরাইথ্রোসাইট এন্ড প্লাটিল। এখন আমি তোমার আমাদের ইরাইথ্রোসাইট এন্ড প্লাটিলেটস কিভাবে তৈরি হয়। The early stage of production of both these cells pass through a common pathway generating a megakaryocyte or erythrocyte precursor. এটাকে megakaryocyte or erythrocyte precursor from the CMP, অর্থাৎ CMP থেকে কি হবে, the common myeloid progenitor থেকে first megakaryocyte and erythrocyte precursor will be produced. অর্থাৎ ম্যাগোকাইজ ইরাইথ্রোসাইট প্রিকারসর কোত্থেকে আসবে, কমন মাইলয়েড প্রোজেনিটর থেকে। এখন এই একটা এখান থেকে আবার ইরাইথ্রোসাইট তৈরি হবে, ইরাইথ্রোপয়েটিন, অর্থাৎ ইরাইথ্রোপয়েটিন এখন উইথ দ্য হেল্প অফ ইরাইথ্রোপয়েটিন, উইথ দ্য স্টিমুলেশন অফ ইরাইথ্রোপয়েটিন এই ইরাইথ্রোসাইট উইল বি প্রডিউসড। কিভাবে হয়েছে, ইরাইথ্রোপয়েটিন প্রোডাকশন কি কি কারণে এখন ইরাইথ্রোসাইট প্রোডাকশনটা মনে করো রেগুলেটেড হয়, হাইপোক্সিয়া। হাইপোক্সিয়া হলে ইরাইথ্রোপয়েটিন তোমার প্রোডাকশনটা বেড়ে যাবে। এরপরে তোমার ওই যে হিমোরেজ, অ্যানিমিয়া, এইসব ক্ষেত্রে কিন্তু ইরাইথ্রোপয়েটিন লেভেল বডিতে বেড়ে যাবে। নন স্পেসিফিক যে সাইটোকাইন আর নিডো অথবা গ্রানুলোসাইট তোমার ফ্যাক্টরস আর কি, যেগুলো কিছু আছে মানে নন স্পেসিফিক ফ্যাক্টরস বা সাইটোকাইন যেগুলো দরকার আরবিসি তৈরি হইতে। তাহলে এখন তোমাকে প্রশ্ন করতে পারে আরবিসি তৈরি হইতে কি লাগবে, আরবিসি তৈরি হইতে লাগবে ইরাইথ্রোপয়েটিন, স্পেসিফিক গ্রোথ প্রমোটার্স, স্পেসিফিক স্টিমুল্যান্ট। আর নন স্পেসিফিক কিছু স্টিমুল্যান্ট আছে, যেমন যে ইন্টারলুকিন 3, ইন্টারলুকিন 12, ইন্টারলুকিন নন স্পেসিফিক, কিন্তু তোমার ইরাইথ্রোপয়েটিন লাগবেই। এখন ইরাইথ্রোপয়েটিন রেগুলেশন কিভাবে মেইনটেইন হয় পরীক্ষা অনুসারে, হাউ ইরাইথ্রোপয়েটিন রেগুলেশন ইজ মেইনটেইনড, দুটো কারণ, একটা হলো হাইপোক্সিয়া, একটা হলো যে যদি হিমোরেজ বা এনিমিয়া হয়, যে কারণ অর্থাৎ ব্লাড লস, যে কারণে হোক না কেন বডিতে যদি ব্লাড লস হয় বা ব্লাড যদি ডেফিসিয়েন্সি হয়, সেই ক্ষেত্রে তোমার ওই ব্লাড সেল বেশি তৈরি হবে, দ্যাট মিন্স ইরাইথ্রোপয়েটিন তৈরি হবে। ইরাইথ্রোপয়েটিন বেশি তৈরি হবে মানে ব্লাড সেল বেশি তৈরি হবে। আর হাইপোক্সিয়া মানে কি,
বলুন তো দেখি হাইপোক্সিয়া স্যার অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া। গুড। অক্সিজেন কোথায়? বডিতে অর্থাৎ টিস্যুতে। টিস্যুতে যখন অক্সিজেন কমে যাবে এই কন্ডিশন অর্থাৎ আমরা বলতে পারি ল্যাক অর ডেফিসিয়েন্সি অক্সিজেন ইন দা বডি টিস্যু ইজ কল্ড হাইপোক্সিয়া। আর অ্যানিমিয়া হলো যখন তোমার ওই ডিক্রিজ নাম্বার অর অ্যামাউন্ট অফ আরবিসি এন্ড হিমোগ্লোবিন ইন দা ব্লাড পার এমএল অফ ব্লাড, এটাকে বলবো আমরা অ্যানিমিয়া। অর্থাৎ পার এমএল অফ ব্লাডে যখন আরবিসি আর হিমোগ্লোবিন কমে যাবে সেটাকে বলবো অ্যানিমিয়া। সে বিভিন্ন কারণে হইতে পারে পার এমএল অফ ব্লাডে হিমোগ্লোবিন অথবা আরবিসি কমে যাওয়া, এটা হিমোরেজ মানে ব্লাড লস হইতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, ব্যাকটেরিয়া ভাইরাস ওই কি তোমার প্যারাসাইটিক ইনফেকশন হইতে পারে, কিছু প্যারাসাইট আছে যেগুলো মনে করো ব্লাড সাক করে, ব্লাড খায় ফেলে। বডিতে এমন কোন ডিজিজ আছে যে ব্লাড তৈরি হচ্ছে না, যে কারণে হোক না কেন অ্যানিমিয়া অর্থাৎ ব্লাড আরবিসি আর হিমোগ্লোবিন যখন কমে যাবে তখন কিন্তু ইরাইতে, কারণ বডি দেখবে যে আরে বডিতে তো আরবিসি নাই, বডিতে তো হিমোগ্লোবিন নাই, তখন বডি তার ওই যে হোমিওস্ট্যাসিস যে আমরা আগেই পড়ছি হোমিওস্ট্যাসিস মানে ইন্টারনাল এনভায়রনমেন্ট মেনটেন করার জন্য সে তখন কি করবে বেশি বেশি ইরাইথ্রোপয়েটিন তৈরি করবে। ইরাইথ্রোপয়েটিন কোথায় তৈরি হয়? কিডনি থেকে। সে কিডনিকে স্টিমুলেট করবে তুমি বেশি বেশি ইরাইথ্রোপয়েটিন তৈরি করো, কারণ বডিতে এখন অক্সিজেন আরবিসি নাই, আর আরবিসি না থাকে তাহলে অক্সিজেন অভাব পড়ে যাবে, বডির টিস্যু অক্সিজেন পাবে না, এনার্জি তৈরি হবে না, অক্সিডেশন হবে না, একটার সাথে কিন্তু একটা জড়িত আর কি। আমাদের সময় কম, আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস তোমরা যদি আমাকে কোশ্চেন করো তখন আমি হয়তো এগুলো আরো ব্যাখ্যা দিতে পারবো, এখন তোমাদের সময় কম ব্যাখ্যা দেওয়ার আসলে। এরপর সিম্পলিফাইড ইরাইথ্রোপয়েটিস পুরো প্রসেসটাকে চেষ্টা করছি যে এই যে মাইলয়েড মানে এটা হলো তোমার বোঝা যাচ্ছে না। বলো স্যার ও বলতেছিল যে কথাগুলো বোঝা যাচ্ছে না, আমরা তো বুঝতে পারছি। বোঝা যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা শোনো, আমি বলছি যে ইরাইথ্রোপয়েটিস যে ফিগার দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে মাইলয়েড প্রোজেনিটর সেল, এখান থেকে ইরাইথ্রোব্লাস্ট, রেটিকুলোসাইট, ইরাইথ্রোসাইট, এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে, যদিও সিম্পল ফিগার। এই ফিগার থেকে আসলে আমাদের ডিসকাস করার সময় কম। ফিগার থেকে দেখো অনেকগুলো, এখানে প্রথম কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ ইরাইথ্রোপয়েটিস বা ডিফাইন ইরাইথ্রোপয়েটিস। তারপর আসতে পারে যে হোয়াট আর দ্য স্টেজ অফ ইরাইথ্রোপয়েটিস, যে এখানে স্টেজগুলো তোমার স্টেজগুলো নাম দ্য স্টেজ অফ দ্য ইরাইথ্রোপয়েটিস আর এজ ফলোজ, অর্থাৎ প্রোইরাইথ্রোব্লাস্ট, ইরাইথ্রোব্লাস্ট, মানে এটাকে মাইলয়েড ডিস্টিংশন ইরাইথ্রোব্লাস্ট, রেটিকুলোসাইট, আবার আসতে পারে এখানে যে তোমার এই দেখো যত স্টেজ যখন আস্তে আস্তে দেখো রেটিকুলোসাইট, এই যে নিউক্লিয়াস, যে এটা নিউক্লিয়াস কিন্তু আস্তে আস্তে দেখো যে ইরাইথ্রোব্লাস্ট পর্যন্ত সেলের শেপ কিন্তু ঠিক আছে, নিউক্লিয়াসও ঠিক আছে। আফটার ইরাইথ্রোব্লাস্ট at the stage of reticulocyte ধর নিউক্লিয়াস কিন্তু শিঙ্কেজ হয়েছে, স্কুইজ হয়েছে, নিউক্লিয়াস কিন্তু মানে গোয়িং টু ডেথ, মানে মরার দিকে চলে গেছে। আবার ইরাইথ্রোসাইট দেখো কোনো নিউক্লিয়াসই নাই। পরীক্ষা আসতে পারে বা সারাংশ পরীক্ষা ওই যে মিড টার্মে বা ওই কুইজে অথবা ভাইবা ধরতে পারে যে নিউক্লিয়াস আরবিসিতে কখন নিউক্লিয়াস পাওয়া যায়, তুমি কি বলবা? আরবিতে কখন নিউক্লিয়াস তোমাকে বলতে হবে বিফোর রেটিকুলোসাইট, অর্থাৎ প্রোইরাইথ্রোব্লাস্ট, ইরাইথ্রোব্লাস্ট, বা এগুলো আরো ফ্র্যাগমেন্টেশন, ব্যাসফিলিক ইরাইথ্রোব্লাস্ট, রেটিকুলোসাইটকে আরো ভাগ করেছে, লার্জ রেটিকুলোসাইট, স্মল রেটিকুলোসাইট, সেগুলো পরে আমি বলবো। দেখা হচ্ছে তাহলে তোমাকে বলতে হবে যে প্রোইরাইথ্রোব্লাস্ট, ইরাইথ্রোব্লাস্ট এই স্টেজে ফুল নিউক্লিয়াস পাওয়া যায়, বাট রেটিকুলোসাইটে নিউক্লিয়াসটা গোয়িং টু ডেথ এবং সেগুলো একবারে স্কুইজ হয়, নো ফাংশনিং, আর কোনো ফাংশন থাকে না। বাট ইরাইথ্রোসাইটে এসে কোনো নো নিউক্লিয়াস, কোনো একবার যখন ইরাইথ্রোসাইট মানে এই যে এই দাগটা হলো সার্কুলেশন, অর্থাৎ সার্কুলেশন ভিতরে চলে আসলো। বিফোর সার্কুলেশন ফ্রম দা প্রোইরাইথ্রোব্লাস্ট টু রেটিকুলোসাইট নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট, বাট
after entering into the circulation in erythrocyte there is no nucleus. স্যার একটা কোশ্চেন স্যার। বলো স্যার আমরা কিছু কিছু অ্যানিমেলের ক্ষেত্রে তোমার সরীসৃপ, তারপর কিছু বার্ড এবং উটের ক্ষেত্রে আমরা জানি যে ইউরেথ্রোসাইটে নিউক্লিয়াস থাকে স্যার, সেক্ষেত্রে বিষয়টা কি? হ্যাঁ আচ্ছা আচ্ছা বলবো আমি। এখন যেটা হলো যে তাহলে এখান থেকে তোমাকে যদি আসে যে কোন স্টেজ পর্যন্ত নিউক্লিয়াস পাওয়া যায়, উত্তর হবে এটা। কখন নিউক্লিয়াস পাওয়া যায়? উত্তর হবে যখন সার্কুলেশন ঢুকবে। এখন কোশ্চেন হয় যে কোন স্টেজে, when blood RBC enter into the circulation, which stage? রেটিকুলোসাইট। পরীক্ষা রেটিকুলোসাইট স্টেজে এই আরবিসিটা তোমার রেটিকুলোসাইটটা বোন মেরুর যে প্লেক্স, ওই যে আমি আগেই তোমাকে বলেছিলাম যে ক্যাপিলারি প্লেক্সাস, এই ক্যাপিলারি প্লেক্সাস ভেদ করে মানে এক ধরনের মুভমেন্ট আছে, এটা হলো অ্যামিবয়েড মুভমেন্ট। অ্যামিবয়েড মুভমেন্টের মাধ্যমে এই ক্যাপিলারি প্লেক্সাস ভেদ করে রেটিকুলোসাইট গুলো এন্টার ইনটু দা সার্কুলেশন। তাহলে রেটিকুলোসাইট স্টেজে সে তোমাকে সার্কুলেশনে ঢুকবে। এখন কোশ্চেন হয় তাহলে কি তুমি ওই সার্কুলেশনে কখনোই রেটিকুলোসাইট পাবা না? এগুলো কিন্তু ভাইবা বিভিন্ন সময় ধরবে, আমি তো সময় কম, জাস্ট বলে যাচ্ছি। হ্যাঁ, কিছু কিছু রেটিকুলোসাইটে তুমি সার্কুলেশন পাইতে পারো, ওই মনে করুন 2%, 1% সার্কুলেশনে তোমার 2% এরকম লেস দেন রেটিকুলোসাইট কোন অ্যানিমেলের ক্ষেত্রে ভেরিয়েশন হতে পারে, আমরা রেটিকুলোসাইট পাবো। তাহলে এখন যদি মাইক্রোস্কোপে আমি তাহলে দেখি, তাহলে আমি বুঝবো কি যে এটা রেটিকুলোসাইট আর ইরেথ্রোসাইট। স্যার নিউক্লিয়াস থাকলে রেটিকুলোসাইট, হ্যাঁ স্যার নিউক্লিয়াস যদি দেখতে পাই তাহলে হ্যাঁ রাইট, গুড, থ্যাংক ইউ। যখন আমরা সার্কুলেশনের ওই কোন স্মিয়ার নিয়ে আমরা মাইক্রোস্কোপে ঢুকাবো, তখন যদি আমরা মনে করি নিউক্লিয়াস দেখতে পাই, তাহলে বুঝবো যে এটা রেটিকুলোসাইট, আর যেটা নিউক্লিয়াস নাই সেটা ইরেথ্রোসাইট। এখন পার্থক্য অনেক সব পরীক্ষা আসে, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন রেটিকুলোসাইট ইরেথ্রোসাইট। তাহলে ডিফারেন্স গুলো কি হবে দেখো, এই যে এই শখ থেকে কিন্তু সিম্পল একটা মানে পিকচার স্কেচ ডায়াগ্রাম, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমাকে যে তাহলে আমি এখন পার্থক্যটা কি রেটিকুলোসাইট ইরেথ্রোসাইট। প্রথম পার্থক্য হলো যে রেটিকুলোসাইট কোথায় থাকে? বোন মেরুতে থাকে, আর ইরেথ্রোসাইট কোথায় থাকবে? সার্কুলেশনে থাকে। স্মল অ্যামাউন্ট 2% তুমি পাইতেই পারো, সেটা ভিন্ন জিনিস, এক্সেপশনাল পাবা। এরপরে কি পার্থক্য? রেটিকুলোসাইট লার্জার দ্যান ইরেথ্রোসাইট, বাট ইরেথ্রোসাইট রেড বোনস গুলো স্মলার দ্যান রেটিকুলোসাইট। 3 নম্বর কি পার্থক্য দেখো, রেটিকুলোসাইট কন্টেন নিউক্লিয়াস বাট ইরেথ্রোসাইট ডোন্ট কন্টেন নিউক্লিয়াস। এই যেমন 3-4 এরকম দেখো 3-4 পার্থক্য হওয়া যাবে। হ্যাঁ, তোমার রেটিকুলোসাইটের সাথে পার্থক্য বা চেনার জন্য, বা হঠাৎ দা ওয়ে টু রিকগনাইজ রেটিকুলোসাইট এন্ড ইরেথ্রোসাইট। এখন কোশ্চেন হলো যে তাহলে হিমোগ্লোবিন সিনথেসিস, হিমোগ্লোবিন তাহলে কখন সিনথেসিস? এখানে দেখো অ্যারোতে দেখাইছে এই যে হিমোগ্লোবিন, অর্থাৎ এই যে ইরাইথ্রোব্লাস্ট থেকে রেটিকুলোসাইট এই স্টেজে তোমার হিমোগ্লোবিন সিনথেসিস হবে। হ্যাঁ, এই স্টেজে ও যাও ওদেরকে বলে যাও, ওরা যেন থাকে। ও সময় তো কম। এখন আমি বলছি যে তোমার এই যে এই ইরাইথ্রোব্লাস্ট রেটিকুলোসাইটে হিমোগ্লোবিন সিনথেসিস হবে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন বলা হয়েছে যে হিমোগ্লোবিন যে সিনথেসিস, তাহলে আরবিসি কোশ্চেন হইতে পারে, তাহলে কোন স্টেজে হিমোগ্লোবিন সিনথেসিস হবে? তোমাকে উঠতে হবে at the stage of erythroblast to reticulocyte hemoglobin synthesized বা produced, বাট ইরেথ্রোসাইট কিন্তু কোনো হিমোগ্লোবিন সিনথেসিস করতে পারবে না। ইরেথ্রোসাইট কোনো হিমোগ্লোবিন ইরেথ্রোসাইট স্টেজে যখন সার্কুলেশন চলে আসে তখন সে করতে পারবে না। এখন ওই একটা কোশ্চেন করছে যে এখান থেকে 2টা কোশ্চেন হইতে পারে। একটা কোশ্চেন হইতে পারে যে তোমাকে, আমরা জানি যে নিউক্লিয়াস হলো কি, নিউক্লিয়াস ইজ কল্ড দা কি, বলো কি? মাদার অফ সেল। মাদার অফ সেল না, মাদার অফ সেল না। নিউক্লিয়াস হলো যে তোমার প্রাণ, লাইফ, অর্থাৎ জেনেটিক কোড, মানে একটা সেল কি কাজ করবে সব নির্ধারণ করা হলো নিউক্লিয়াস।
যেখানে জেনেটিক ম্যাটেরিয়াল কন্টেন দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। তো এখন মনে করেন নিউক্লিয়াসে নাই, তাহলে ওই সেলের তো আর কোনো ফাংশনই নেই, ওই সেল আর বাঁচবে? সেল মানে একটা সেল কিভাবে চলবে? মাইটোকন্ড্রিয়াল পাওয়ার হাউস, মানে যেখানে এনার্জি তৈরি হয়। মাইটোকন্ড্রিয়া কিন্তু লাইফ নেয়, লাইফ হলো নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে জেনেটিক ম্যাটেরিয়াল গুলো কন্টেন করে নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াস যদি না থাকে তাহলে একটা সেলের যত ফাংশনিং নির্ধারণ করে হলো নিউক্লিয়াস, সেলের তখন ফাংশনিং হবে না, ওই সেল তার বেঁচেই থাকবে না। তারপর বেঁচে থাকে, নিউক্লিয়াস না বেঁচে থাকে কিভাবে? হ্যাঁ, এখানে হলো যে উত্তর হলো যে এই যে নিউক্লিয়াস রেটিকুলোসাইট স্টেজে নিউক্লিয়াসটা তো ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার ইন দ্য স্টেজ অফ রেটিকুলোসাইট, বাট এই বা আমরা বলতে পারি মরে যাওয়া আর কি, হ্যাঁ মানে লাইসিস হয়। বাট এই মরে যাওয়ার আগে নিউক্লিয়াসের যে জেনেটিক ম্যাটেরিয়াল গুলো ছিল সে করবে কি, এই ম্যাটেরিয়াল গুলো সাইটোপ্লাজমে রেখে যাবে। এই যে আরবিসি যে সাইটোপ্লাজম আছে, অর্থাৎ যে সাইটোপ্লাজমে রেখে মরে যাওয়ার আগে তার বংশধর গুলোকে সেই সাইটোপ্লাজমে রেখে সে মরে যাবে। অর্থাৎ ওই ম্যাটেরিয়াল গুলো সবই আছে যেটা সাইটোপ্লাজমে আছে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। হ্যাঁ, মেটাবলিক রিয়াকশন বা মেটাবলিক অ্যাক্টিভিটি হওয়ার যতগুলা এনজাইম আছে, যতগুলা ফাংশন আছে, all function remain in the cytoplasm of rhizocyte after maturation, after enter into the circulation. শুধু কি স্যার নিউক্লিয়ার মেমব্রেনটা নষ্ট হয়ে যায়? নিউক্লিয়াস ইন দ্য রেটিকুলোসাইট, তার নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ারিং হওয়ার আগে তার মেটাবলিক যত পাথওয়ে আছে, মেটাবলিক যত এনজাইম আছে, মেটাবলিক রিয়াকশন হওয়ার জন্য যা যা লাগবে সেই সবগুলো সাইটোপ্লাজমে রেখে মারা যাবে। বলো, অর্থাৎ এখানে তোমার যত সাইকেল আছে মেটাবলিক, সব সাইকেল গুলোই তখন সাইটোপ্লাজম হয়। তাহলে তোমাকে এখানে কোশ্চেন হইতে পারে, নিউক্লিয়াস নাই, why RBC is alive in the circulation after in spite of nucleus বা in spite of disappearing the nucleus, nucleus disappearing হওয়া সত্ত্বেও আরবিসি কিভাবে সার্কুলেশনে বেঁচে থাকে। এখন ও বলছে যে ওই নিউক্লিয়াস আর হ্যাঁ এক্সেপশনাল কিছু অ্যানিমেল আছে যেগুলোতে নিউক্লিয়াস মানে রেটিকুলোসাইট আফটার এন্টারিং ইনটু দ্য সার্কুলেশন, আরবিসি কন্টেন নিউক্লিয়াস ইন সাম অ্যানিমেলস। তার ভিতরে মনে করা আছে কি বলতো, একটা সরীসৃপ বললো না, রেপটাইলস, তার ভিতরে আছে রেপটাইলস গোত্রের যত অ্যানিমেল আছে সেগুলোতে আমার শেষ হচ্ছে, তারপর যতগুলো আছে তার ভিতর আছে রেপটাইলসের ভিতর। এরপর আছে তোমার ফিশের ভিতর তোমার যত ফিশ আছে তার আরবিসি ওই যে নিউক্লিয়াস আছে। এরপরে তোমার আছে তোমার ক্যামেলের আরবিসিতে নিউক্লিয়াস আছে। এখন ঘটনা হলো যে তোমাকে পরীক্ষণের সময় সারা কোশ্চেন করে, তোমাকে যদি দুটো ব্লাড মানে একটাতে মনে করো কুমিরের ব্লাড আছে, একটাতে মনে করো তোমার মানুষের ব্লাড আছে অথবা গরুর ব্লাড আছে, তা কুমিরের ব্লাড আর গরুর ব্লাড চিনবা কিভাবে? সহজ কোশ্চেন, অন দ্য বেসিস অফ প্রেজেন্স এন্ড অ্যাবসেন্স অফ নিউক্লিয়াস, তাই না? এখন মেটাবলিক আমি বলছি যাদের নিউক্লিয়াস নাই তারাও মেটাবলিক রিঅ্যাকশন করে, যাদের নিউক্লিয়াস আছে তাদেরও মেটাবলিক রিঅ্যাকশন হয়। যাদের নিউক্লিয়াস নাই তারাই মেটাবলিক অ্যাক্টিভিটিসটা হয় সাইটোপ্লাজমে, আর যাদের আছে তাদের তো অবশ্যই নিউক্লিয়াস হয়। এখন ঘটনা হলো নিউক্লিয়াস না থাকার পিছনে কয়েকটা যুক্তি আছে, সেই যুক্তিগুলো হলো আমি হিমোগ্লোবিন সিনথেসিসে গিয়ে হয়তো পড়াইতাম, তো তোমরা বললে সেটা বলতেছি। সেই যুক্তিগুলো সময় তো শেষ, বাকি তো পড়ানো হইলো না। আচ্ছা, সেই যুক্তিগুলো হলো যে নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজমে একটা জায়গা দখল করে থাকে, জায়গা যখন দখল করে থাকে তখন জায়গাটা কমে গেল। মনে হয় একটা ঘরে মনে করে 100 জন মানুষ হয় আটে, তো 100 জন মানুষের ভিতরে তুমি একটা মনে করো মনে একটা ট্যাঙ্কি রেখে দিছো,
যে ওই ট্যাঙ্কি মনে করো 10 জন মানুষের সমান জায়গা নেয়, তাহলে তার 100 জন মানুষ জায়গা হবে না, 90 জন মানুষ জায়গা হবে। আর ট্যাঙ্কিটা যদি না থাকতো তাহলে ওখানে 100 জন মানুষ জায়গা হতো। কি আন্ডারস্ট্যান্ড? তা আরবিসি কাজটা কি? হিমোগ্লোবিন ক্যারি করা। আরবিসি কি ক্যারি করে? হিমোগ্লোবিন ক্যারি করে। এখন নিউক্লিয়াসটা যদি থাকতো তাহলে জায়গাটা কমে যাইতো, তাহলে কম হিমোগ্লোবিন ক্যারি করতো। হ্যাঁ, কম, অর্থাৎ যেসব অ্যানিমেলের বেশি হিমোগ্লোবিন লাগে, মানে যেসব অ্যানিমেলের ক্ষেত্রে হিমোগ্লোবিনটা বেশি লাগে তাদের নিউক্লিয়াস নাই। আর যেসব অ্যানিমেল ক্ষেত্রে হিমোগ্লোবিন কম লাগে তাদের নিউক্লিয়াস আছে। আর হিমোগ্লোবিন কম লাগে কেন, বেশি লাগে কেন, তার একটা উত্তর আছে। হিমোগ্লোবিন বেশি লাগে এই জন্য হিমোগ্লোবিনের কাজটা কি? অক্সিজেন ক্যারি করা। অর্থাৎ যেসব অ্যানিমেল বেশি অক্সিজেন ক্যারি করে তাদের হিমোগ্লোবিন বেশি লাগবে। আর হিমোগ্লোবিন বেশি লাগলে তাদের নিউক্লিয়াসের ওই জায়গাটা আল্লাহ তাআলা ওইভাবে সৃষ্টি করে দিয়েছে যে ওদের নিউক্লিয়াস ওর থেকে সরা দাও, নিউক্লিয়াস সরাতেও জায়গাটা বেশি হবে, হিমোগ্লোবিন বেশি থাকবে, বেশি অক্সিজেন নিতে পারবে। কারণ অক্সিজেন বেশি লাগবে কারা? যারা বেশি চিন্তা করে। যারা বেশি চিন্তা করে, প্রাইমেট, মানে যে যত বেশি চিন্তা করে তার তত বেশি অক্সিজেন লাগে। আর যে যত বেশি অক্সিজেন লাগে তার তত বেশি হিমোগ্লোবিন লাগে। যার যত বেশি হিমোগ্লোবিন লাগবে তার আরবিসির ভিতর তার জায়গা তত বেশি লাগবে। আর এই জন্যই সৃষ্টিকর্তা তার নিউক্লিয়াসটাকে ডিসঅ্যাপিয়ার করে দিয়েছে। ক্যান আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। হ্যাঁ, এখন ক্যামেলকে আল্লাহ দেয় নাই এক্সেপশন। ক্যামেলের চিন্তা ভাবনা কম, এই জন্য মরুভূমির ভিতর থেকে ঘন্টার পর ঘন্টা চলতে পারে ওই অক্সিজেন ছাড়া এবং পানি ছাড়া, কারণ মেটাবলিক রিঅ্যাকশন হইতে গেলে তো ওয়াটার লাগে। এই জন্য ক্যামেলকে আল্লাহ তাআলা ওইভাবে সৃষ্টি। এই জন্য মরুভূমির জাহাজ বলে শিপ অফ ডিজার্ট, ক্যামেল। কেন বলা হয়েছে? মরুভূমিতে ঘন্টার পর ঘন্টা পানি ছাড়া চলতেছে। পানি ছাড়া চললে তো তখন মেটাবলিক রিঅ্যাকশন কম হবে, আর মেটাবলিক রিঅ্যাকশন কম হলে অক্সিজেন কম হবে, কম লাগবে। এই জন্য অক্সিজেন কম লাগবে দেখে তার হিমোগ্লোবিনের জায়গা, হিমোগ্লোবিন তো কম লাগবে। আর হিমোগ্লোবিন কম লাগলে এই জন্য নিউক্লিয়াস তার থাকলেও সমস্যা নাই। এই জন্য আল্লাহ তাআলা ওর হিমোগ্লোবিন, ওর সাইটোপ্লাজমের ভিতর নিউক্লিয়াস দিয়ে রাখছে। এই জন্য স্যার কোরআন শরীফে একটা আয়াতই পড়ছিলাম স্যার, তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখেছো তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? অফ কোর্স, কোরআনে যে কত জায়গায় যে মনে করেন আল্লাহ তাআলা এই কথা বলছেন, কত জায়গায় কথা বলছেন যে আমি এই আকাশ, সপ্তম আকাশ এবং এই জমি, কোথাও লিখছে পৃথিবী আমি এমনি সৃষ্টি করিনি, এর এই সপ্তম আকাশ এবং এর মাঝে এবং জমিনের মাঝে যা আছে এটা হলো চিন্তাশীলদের জন্য চিন্তার খোরাক। এর জন্য তোমাদের চিন্তা, তুমি কি মনে করে এগুলো সবকিছুর ভিতরে আমি নিদর্শন রেখে দিছি, তোমরা কি এগুলো একটু বোঝো না, একটু দেখো না, তোমরা কি একটু ভাবো না? মানে আল্লাহ এক একটা নিদর্শনের কথা বলছেন আর এই কথাগুলো বলছেন। হ্যাঁ, কত জায়গায় এই কথাগুলো বলছেন। হ্যাঁ, এই জন্য চিন্তা করতে হবে। রিসার্চের অনেকগুলো আয়াত আছে। তো আমাদের টাইম শেষ। ওরা আমার মনে হয় যে আমরা আগাইতে পারলাম না। আমি আমার নিয়ে ছিল আজকে হিমাটোপ্যাথিস্ট আমি শেষ করে দেবো। তো আসলে এই যে কোশ্চেন করলে আর এক্সপ্লেনেশন করতে গেলে হয় ওঠে না, বুঝছো না? তো আমরা নেক্সটে মনে হয় যে তোমাদের কোন কোশ্চেন থাকলে এগুলো নোট ডাউন করো, নেক্সট আলাপ করো। আমি যেহেতু শেষ করবো, নেক্সট আজকে সময় নাই আর কি। ওকে, থ্যাংক ইউ, হ্যাঁ, ভেরি মাচ।